জানুয়ারির এক নিকষ কালো রাত, আকাশে চাঁদ নেই। গালাথিয়া উপসাগরের বালিয়াড়িতে ঢেউ ভেঙে পড়ছে একটানা, আর এর মধ্যেই জলের অন্ধকার চিরে উঠে আসছে একটি প্রাণী, লেদারব্যাক কচ্ছপ। এই প্রজাতিটি ডাইনোসরদের সমবয়সী। বিজ্ঞান বলছে পৃথিবীতে এরা এসেছিল আজ থেকে 9 কোটি বছর আগে। মহাদেশ সরে গেছে, সমুদ্র বদলে গেছে, হিমযুগ এসেছে এবং চলে গেছে, কিন্তু সে টিকে আছে আজও। প্রতি বছর হাজার হাজার কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে সে এই বালিয়াড়িতে ফিরে আসে। সেখানে ডিম পাড়ে, এই বালিতেই তার ছানারা জন্মায়, তারপর আবার ফিরে যায়। 2023-24 সালে শুধু গালাথিয়া বেতেই 618টি স্ত্রী লেদারব্যাক কচ্ছপ ডিম পেড়েছে। উত্তর পূর্ব ভারত মহাসাগরে এই প্রজাতির মোট স্ত্রী কচ্ছপের সংখ্যা এখন 1000-এরও কম। অর্থাৎ পৃথিবীর এক প্রান্তে যত লেদারব্যাক বেঁচে রয়েছে তার বেশিরভাগই এই জায়গাটাতেই ডিম পাড়তে আসে। জায়গাটা গ্রেট নিকোবর আইল্যান্ড। আর এখানেই তৈরি হবে ভারতের সবচেয়ে বড় কন্টেনার বন্দর। এই দ্বীপের 85%-এরও বেশি এলাকা ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভ। এই দ্বীপে আছে 1700-এরও বেশি স্থানীয় প্রাণী প্রজাতি। গভীর অরণ্যে আছে লবণাক্ত জলের কুমির, নিকোবর ম্যাকাক বানর, বিরল অর্কিড এবং ফার্ন। আরও অনেক কিছু আছে যার নামকরণই এখনো হয়নি। বিজ্ঞানীরা বলছেন এই দ্বীপে এখনো এমন অনেক প্রজাতি আছে যেগুলো মানুষের সামনেই আসেনি। আর এই দ্বীপে এখন আসছে 92,000 কোটি টাকার গ্রেট নিকোবর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট বা GNIDP। এটা এখন চূড়ান্ত পর্যায়ে। সরকারের পরিকল্পনা চোখ ধাঁধানো। মালাক্কা প্রণালীর মাত্র 180 কিলোমিটার দূরে বিশ্বমানের ট্রান্সশিপমেন্ট হাব গড়ে তোলা হবে। গালাথিয়া বেতে আন্তর্জাতিক কন্টেনার ট্রান্সশিপমেন্ট পোর্ট, ডুয়াল ইউজ আন্তর্জাতিক বিমানবন্দর, 450 MVA পাওয়ার প্ল্যান্ট এবং বিশাল টাউনশিপ এবং ট্যুরিজম হাব তৈরি করা হবে। বছরে এখানে পর্যটক আসবেন প্রায় 10 লক্ষ। এনজিটি 16 ফেব্রুয়ারি এই প্রকল্পের ক্লিয়ারেন্স দিয়েছে। বিডিং চলছে। মে মাসেই বিমানবন্দর এবং অন্যান্য কম্পোনেন্টের টেন্ডার বেরিয়েছে। কিন্তু দ্বীপের বুকে বইছে প্রতিবাদের ঝড়। পুরো দ্বীপ জুড়ে লক্ষ লক্ষ গাছ কেটে তৈরি হবে বন্দর, বিমানবন্দর সহ আধুনিক টাউনশিপ। আর এরপরে থাকবে কি এই দ্বীপটি? এই নিয়ে এখন শুরু হয়েছে দেশ জুড়ে বিতর্ক। দেশের 70 জন খ্যাতনামা পরিবেশ বিজ্ঞানী এই প্রকল্প বন্ধ করার জন্য আবেদন করেছেন। আর এই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন রাহুল গান্ধী। তিনি ওই এলাকায় গিয়ে ট্রাইবালদের সঙ্গে কথা বলে একটি ভিডিও পোস্ট করেছেন, আর মুহূর্তে তা ভাইরাল হয়ে গেছে। বাধ্য হয়ে সরকারের পক্ষ থেকে এর প্রতিবাদে পাল্টা একটা বিবৃতি দিয়ে রাহুলের অভিযোগ অস্বীকার করা হয়েছে। আজকের এই এপিসোডে আমি আপনাদের সামনে এই গ্রেট নিকোবর আইল্যান্ডের বিতর্কের দুদিকের বক্তব্যই সামনে আনব। এই প্রকল্প হলে কি সুবিধা হবে বলে দাবি করছে সরকার, ভূ রাজনৈতিক ক্ষেত্রে এটাতে ভারতের কতটা লাভ আর চীনের তা নিয়ে কতটা মাথা ব্যথা হতে পারে তাও সামনে আনব। ভিডিওটি পুরোটা দেখার পর কোনটা ঠিক আর কোনটা ভুল তা ঠিক করবেন আপনারাই। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে শুনুন রাহুলের সেই ভিডিওটি। I'm standing in the Nicobar Islands in the middle of what is easily the most beautiful forest that I've ever seen in my life. Thousands and thousands and thousands of acres of rainforest, and what is happening here is that all these trees are going to be cut with total disregard for the people who live here, with total disregard for the damage this is going to do to India's ecology. It's amazing that 160 square kilometers of this forest are being chopped up so that one businessman, Mr. Adani, can fulfill his fantasies. Just the wood here is worth
lakhs of crores. And by the way, this is just the part of the forest that we were able to enter. I'd like to show you the part that we couldn't enter because it's so thick and it has so many trees. Every single person who lives on this island is against this project, has not been asked about this project, does not know what compensation they're going to get for their land. And now I understand why the government didn't want me to come here and why the government did a whole exercise to stop me from getting here. It's wholesale theft, and I wish more people could come and see this. There are a number of communities on this island. There are tribals, there are settlers who are from the defense forces who came here to ensure the safety of these islands. They've asked me to raise this in Parliament, and I will gladly do that. But they are doing this in a hidden manner, surreptitiously, and this needs to be told to the whole nation, especially young people, because this is your future. This is possibly one of the biggest scams and largest thefts of Indian property, of ecological property that has ever taken place. এই প্রকল্পের পরিবেশ প্রভাব মূল্যায়নেই স্বীকার করা হয়েছে এই কাজের জন্য 130 বর্গ কিলোমিটার বনভূমি সরিয়ে দেওয়া হবে, মানে কাটা পড়বে আনুমানিক 8,52,000 গাছ। ঠিকই শুনছেন, 8,52,000, সংখ্যাটা মাথায় রাখুন। গালাথিয়া উপসাগর একটি রামসার ওয়েটল্যান্ড, আন্তর্জাতিক মানের সংরক্ষিত জলাভূমি। বিশেষজ্ঞরা বলছেন সমুদ্রের তলদেশ খোঁড়াখুঁড়িতে ধ্বংস হবে প্রবাল প্রাচীর, যা শত শত প্রজাতির মাছের আশ্রয়। পরিবেশ মন্ত্রণালয়ের নিজেদের প্রতিবেদনেই বলা হয়েছে প্রবালগুলো অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে। কিন্তু সেই ট্রান্সলোকেশন পদ্ধতির সাফল্যের হার কতটা, এর কোনো প্রামাণ্য তথ্য কিন্তু কারো হাতেই নেই। পৃথিবী জুড়ে সমুদ্র উষ্ণ হচ্ছে, প্রবাল মরছে, আর এখানে কর্তৃপক্ষ বলছে কুপিয়ে প্রবাল তুলে নিয়ে তারা অন্য জায়গায় বসিয়ে দেবে। বিশেষজ্ঞরা আরও বলছেন গালাথিয়া উপসাগরের ম্যানগ্রোভ বন সুনামির প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। সেই ম্যানগ্রোভ ধ্বংস হলে উপকূল অরক্ষিত হয়ে পড়বে, আর এই পুরো দ্বীপটা রয়েছে ভূমিকম্প প্রবণ এলাকায়। বিজ্ঞানীরা বলছেন এখানে ব্যাপক নির্মাণ ভূমিক্ষয় আর ভূমিকম্পের ঝুঁকি আরো বাড়িয়ে দিতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর গল্পটা আছে বনের আরো ভেতরে। এই দ্বীপের গভীর অরণ্যে নদীর ধারে ধারে ছোট ছোট দলে ছড়িয়ে আছেন কয়েকশো মানুষ। তারা সম্পেন আদিবাসী। তাদের সংখ্যা এখন মাত্র 200 থেকে 400 জন। এরা বেশিরভাগই বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না, রাখতে চানও না। সম্পেনদের দুটো প্রধান দল আছে। পশ্চিমের দল নিজেদের বলে কালে, আর পূর্বের দল বলে কেত। এই দুটো দলের ভাষা সম্পূর্ণ আলাদা। এই মানুষগুলো হাজার হাজার বছর ধরে এই বনেই বেঁচে আছেন। তাদের পূর্বপুরুষ হয়তো কখনো এই দ্বীপে এসেছিলেন যখন ভারত আর ইন্দোনেশিয়া ছিল একটা স্থলভূমি। তাদের প্রধান খাবার লারব নামের একটি ফল। বন থেকে তারা তা সংগ্রহ করেন, শিকার করেন, নদী থেকে মাছ ধরে তারা বেঁচে থাকেন। আধুনিক পৃথিবীর কোনো কিছুর সাথে তাদের কোনো সম্পর্কই নেই। হাসপাতাল নেই, স্কুল নেই, শুধু বন, নদী এবং তাদের নিজস্ব জ্ঞানই তাদের সব বল। এই সম্পেনদের অস্তিত্বই কি এবার বিপন্ন হবে এই প্রকল্পের ফলে? বিশেষজ্ঞরা বলছেন বাইরে থেকে দলে দলে মানুষ এখানে আসলে সম্পেনরা এমন রোগের সামনে পড়বেন যার বিরুদ্ধে তাদের শরীরে কোনো প্রতিরোধ ক্ষমতাই গড়ে ওঠেনি। পৃথিবীর ইতিহাসও কিন্তু তাই বলে। 15 শতকে ইউরোপিয়ানরা যখন আমেরিকায় পৌঁছল, তখন তারা যেসব রোগ নিয়ে গিয়েছিল তাতে সেখানকার আদিবাসী জনসংখ্যার 90% মারা গিয়েছিল। তারা যুদ্ধে হারেনি, বন্দুকের সামনেও পড়েনি, শুধু সর্দি জ্বরের মতো নানা ভাইরাসের প্রকোপেই তারা শেষ হয়ে যায়। এই উপজাতিদের ক্ষেত্রেও কি এরকমই পরিণতির আশঙ্কা করছেন গবেষকরা? বিশ্বের 39 জন বিশেষজ্ঞ ভারত সরকারকে এ নিয়ে চিঠি লিখে এই প্রকল্পকে সম্পেনদের জন্য মৃত্যুদণ্ড বলে চিহ্নিত করেছেন। মৃত্যুদণ্ড। কিন্তু এদের জন্য কোনো বিচার নেই, কোনো আদালতও নেই।
শুধু একটা সরকারি অনুমোদন পত্রে তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়ে গেছে। 2026 জানুয়ারি মাসে ট্রাইবাল কাউন্সিলের চেয়ারম্যান বার্নাবাস মঞ্জু একটি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন 7 জানুয়ারি জেলা অ্যাডমিনিস্ট্রেশন তাদের ডেকে সারেন্ডার সার্টিফিকেট সই করতে বলেছে জমি ছেড়ে দাও, প্রকল্প সমর্থন করো। আদিবাসীরা এর বিরোধিতা করেছেন। তাদের অভিযোগ জোর করে তাদের সই করানো হচ্ছে। নিকোবরের এই উপজাতিরা তাই এখন আতঙ্কিত। এখন প্রশ্ন, এই দ্বীপের দিকে কেন নজর পড়েছে সরকারের? এটা বুঝতে গেলে প্রথমে জানতে হবে এর ভৌগোলিক অবস্থানকে। গ্রেট নিকোবর দ্বীপ নিকোবর দ্বীপপুঞ্জের একদম দক্ষিণে পোর্ট ব্লেয়ার থেকে 520 কিলোমিটার দূরে, ভারতের মূল ভূখণ্ড থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থিত। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের থেকে এর দূরত্ব মাত্র কয়েকশো কিলোমিটার। মানচিত্রে এটা ছোট্ট একটা বিন্দু, কিন্তু এই বিন্দুটার ভৌগোলিক অবস্থানই পৃথিবীর রাজনীতিতে তাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। কেন? কারণ এই দ্বীপের একটু দক্ষিণেই মালাক্কা প্রণালী। কি আছে এই প্রণালীর পিছনে? ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার মাঝখানে মাত্র 2.8 কিলোমিটার চওড়া এই জলপথটি দেখতে নিতান্তই সাদামাটা, কিন্তু এটাই পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক জলপথ। আর চীনের মোট তেল আমদানির 80%-এরও বেশি এই মালাক্কা প্রণালী দিয়েই আসে। এর বার্ষিক মূল্য প্রায় $312 বিলিয়ন। আরব দেশ থেকে তেলের ট্যাঙ্কার বেরিয়ে ভারত মহাসাগর পেরিয়ে এই মালাক্কা প্রণালী দিয়ে চীনের বন্দরে গিয়ে পৌঁছয়। এই পথ বন্ধ হয়ে গেলে চীনের শিল্প উন্নয়নও কিন্তু থেমে যাবে। চীন এটা জানে। 2003 সালে চীনের তৎকালীন প্রেসিডেন্ট দলের নেতাদের কাছে স্বীকার করেছিলেন এই দুর্বলতার কথা। তিনি এর নাম দিয়েছিলেন মালাক্কার ডিলেমা। এটা এমন একটা জলপথের উপরে তাদের নির্ভরতা যেটা তাদের নিজের নিয়ন্ত্রণে নেই। আর ভারতের হাতে রয়েছে গ্রেট নিকোবর আইল্যান্ড, মালাক্কার ঠিক মুখের কাছে। এই দ্বীপ উন্নত হলে ভারত থাকবে সেই প্রণালীর ঠিক মুখে, যে প্রণালী দিয়ে চীনের 2/3 বাণিজ্য হয়। আর এই প্রকল্প সম্পূর্ণ হলে সিঙ্গাপুরের বন্দরের সাথে প্রতিযোগিতায় নামতে পারবে ভারতের নতুন এই বন্দর। আরেকটি বড় সামরিক ঘাঁটি বসবে ইন্দো প্যাসিফিকের কেন্দ্রে। সরকারের আরও যুক্তি, বর্তমানে ভারতের 75% কন্টেনার ট্রান্সশিপমেন্ট সিঙ্গাপুর, কলম্বো এবং পোর্ট ক্ল্যাংয়ে হয়। এই প্রকল্প হলে বিদেশে চলে যাওয়া হাজার হাজার কোটি টাকা দেশে ফিরবে আর বহু চাকরি তৈরি হবে। আর এতে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে চীন বিরোধী কৌশলগত শক্তিও বাড়বে। নৌবাহিনীর ডুয়াল ইউজ এয়ারফিল্ড জাতীয় নিরাপত্তা জোরদার করবে। কিন্তু কিসের বিনিময়ে এই পরিকল্পনা হবে সেটা নিয়েই তীব্র সমালোচনায় নেমেছেন বিরোধী দল এবং পরিবেশবিদরা। লন্ডনের সংস্থা সার্ভাইভাল ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে লিখেছে, ভারত একটি উপজাতিকে বলি দিয়ে নতুন একটা হংকং তৈরি করতে চাইছে। ওই সংস্থা এই প্রকল্পটিকে গণহত্যার শামিল বলে উল্লেখ করেছে। আর সরকার পাল্টা বলছে প্রকল্পটি পরিবেশ সংরক্ষণ ও আদিবাসী কল্যাণের সাথে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে। এখানে কোনো উচ্ছেদ হবে না, বরং উপজাতি সংরক্ষণ এলাকা আরও বাড়বে। কিন্তু সরকারের এই যুক্তি মানতে নারাজ ওই এলাকার মানুষ এবং পরিবেশবিদরা। তারা বলছেন ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ এলাকায় সিসমিক জোন 5-এ এই প্রকল্প নতুন করে সুনামির ঝুঁকি তৈরি করবে। এই সতর্কবার্তা দিয়েছেন 70 জনেরও বেশি বিশেষজ্ঞ। দুপক্ষই নিজেদের যুক্তিতে এখন অটল। আর এরই মাঝে প্রকল্পের প্রাথমিক নির্মাণ কাজ এগিয়ে চলেছে। ইতিহাস বলছে এই গল্প কিন্তু নতুন নয়। ইন্দোনেশিয়ার পাম অয়েল বাগান থেকে শুরু করে কঙ্গোর কোবাল্ট খনি পর্যন্ত যেখানেই উন্নয়ন এসেছে সেখানে বন গেছে, মানুষ মরেছে। এখন সেই ঢেউ এসে লেগেছে গ্রেট নিকোবরের তীরে। বিজ্ঞানীরা বলছেন হরিয়ানা বা মধ্যপ্রদেশে বিকল্প গাছ লাগিয়ে এই ক্ষতিপূরণের যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটা বৈজ্ঞানিকভাবে অর্থহীন। কারণ
ওই রাজ্যের বন কখনো গ্রেট নিকোবরের বিবর্তিত পরিবেশের জায়গা নিতে পারবে না। তাদের বক্তব্য, একটি 1800 প্রজাতির প্রাণীর বাস্তুতন্ত্র একবার ভেঙে পড়লে তা জোড়া লাগে? সোমপেনদের ভাষা, তাদের বন সম্পর্কে জ্ঞান, তাদের হাজার বছরের অভিজ্ঞতা এবং সংস্কৃতি একবার হারালে তার ফেরানো সম্ভব নয়। আর লেদারব্যাক কচ্ছপ, 9 কোটি বছর ধরে বেঁচে থাকা এই প্রাণীটি ডাইনোসরদের ধ্বংস দেখেও টিকে গিয়েছিল। সে হয়তো এবার একটা সরকারি প্রকল্পের কাছে হার মানবে, আর এই প্রকল্পকে নিয়ে আসবে সুনামির মতো আরও প্রাকৃতিক বিপর্যয়। গ্রেট নিকোবর কিন্তু এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজছে। এ ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।